সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। এবং দর্শক, আপনারা জানেন যে সারাদিনের যতগুলো সংবাদ আসলে হেডলাইন হয় বা আপনারা আলোচনা করেন, সেই আলোচনার বাইরেও যে সংবাদগুলো থাকে, যেই সংবাদগুলো আসলে হয়তো বা অন্য হেডলাইনের বড় বড় নিউজের ভিড়ে আমরা ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারি না বা আপনারাও মনোযোগ ঠিকভাবে দিতে পারেন না, এরকম সংবাদগুলোকে আমরা একসাথে করে সারাদিনে আমাদের পুরো নিউজ রুমের আপনাদের জন্য সংবাদ পাঠাতে যে জার্নিটা থাকে, সেই জার্নিটার গল্পগুলো প্রতিদিনের রাতের মতো করে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে সাদাত হাবিবি সেতু আছে আমি আপনাদের সাথে আজকে। এবং যেমনটি আজকে ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটি আসলে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্যুটি এখন সব জায়গায় আলোচনা হচ্ছে, এর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এবং এই সংবাদের বাইরে চালের দাম এবং পেঁয়াজের দাম কমাতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা এসেছে এবং সেই সাথে গার্মেন্টস সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে রেডিমেড গার্মেন্টস সেক্টরদের সংগঠন বিজিএমইএ তার সভাপতি একটা খোলা চিঠি দিয়েছেন এবং যেখানে তিনি উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। বেশ কিছু খবর রয়েছে অর্থনীতির হিসেবে এবং সেই সাথে সেই কথাগুলো আমাদের সাথে বিশ্লেষণের জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজিম। তিনি গবেষণা সংস্থা সিপিটির গবেষণা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। প্রথমেই যে প্রশ্নটি আসে আপনার কাছে, যে বিজিএমইর যে দাবিটি, বিজিএমই দাবি করেছে যে গত বছরের তুলনায় 16% আসলে রপ্তানি কমে গেছে রেডিমেড গার্মেন্টস, এবং একটা আশঙ্কাও বলা হচ্ছিল। এবং সেই আশঙ্কাটা বছর শেষে এসে তারা এসে দাবি করেছেন যে তারা আসলে এক ধরনের বিপদে পড়েছেন এবং তারা স্তরের যারা রয়েছে নীতি নির্ধারক এবং গবেষক এবং যারা মার্কেট নিয়ে অ্যানালাইজ করছেন সবার একটা এক ধরনের সহযোগিতা আশা করেছেন। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে পুরো বিষয়টিকে দুটো ভাগ করে দেখতে চাই। একটি হলো করোনার প্রথম ধাপের সময়কালে যখন কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন আমাদের উদ্যোক্তারা, তখন কিন্তু যে পরিমাণে আমাদের উদ্যোক্তাদের ক্ষতি হয়েছিল সেটি কিন্তু সেই সময় সরকার বিভিন্নমুখী উদ্যোগ নিয়ে খুব দ্রুত তড়িৎ সিদ্ধান্ত এবং কি তৈরি পোশাক খাত এবং রপ্তানিমুখী খাতের জন্য সবচেয়ে প্রথম প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়েছিল এবং সেটি আমাদের উদ্যোক্তাদের সে সময় ভালো সহায়তা দিয়েছে। আমাদের এর ফলে শ্রমিকদের বেতন বা মজুরি যেটি সবচেয়ে জরুরি সেটিকে তারা দিতে পেরেছে। এবং সেই সময়কালে আমরা জুন পর্যন্ত যে সময়কালে প্রবৃদ্ধির যে নেতিবাচক ধারাটি দেখি সেটি প্রায় 30% নেগেটিভ ছিল। কিন্তু পরবর্তী সময়কালে জুন থেকে আপনি যদি জুলাই থেকে আপনি যদি ডিসেম্বর পর্যন্ত চিন্তা করেন, এই সময় কিন্তু আমরা আসলে ধরতে গেলে ইতিবাচক ধারায় একটা বড় সময় কাটিয়েছি। এবং এখনো কিন্তু আপনি জানবেন যে নিট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের পজিটিভ গ্রোথ চলছে, যদিও ওভেন প্রোডাক্টস এখনো পজিটিভ গ্রোথে আসতে পারেনি। তো সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে ধাপে ধাপে এখানে এক ধরনের উন্নতি হচ্ছে। তবে এটা ঠিক যে করোনার দ্বিতীয় ধাক্কা আসবে এটির জন্য আসলে তেমন ভাবে কারো প্রস্তুতি ছিল না। আবার এরকমও আসলে আমরা আশঙ্কা করে বসছিলাম যে দ্বিতীয় ধাক্কাটা হয়তো অনেক ব্যাপকতর হবে, কিন্তু সৌভাগ্যবশত আমরা নিজেরাও যেটা মনে করছিলাম যে দ্বিতীয় ধাক্কাটা কিন্তু সেইভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দেয়নি মূল আমদানিকারক দেশে। ফলে আমাদের রপ্তানি মোটামুটি অব্যাহত রয়েছে, কিন্তু স্রোত হয়েছে আগের তুলনায়, তো অবশ্যই স্রোত রয়েছে স্বাভাবিক সময়ের তুলনায়। ফলে এই সময়কালেও আমাদের উদ্যোক্তারা কিছুটা চাপের মধ্যে রয়েছেন। ফলে সেদিক থেকে আমাদের বিজিএমই এর প্রধান তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে এরকম একটি জানান, তিনি প্রেস কনফারেন্স করেন, বিভিন্নভাবেই তাদের দাবিগুলো আনেন, মিডিয়াতে তার যে কোনো বক্তব্যই গুরুত্বের সাথে নেওয়া হয় এবং সেটি স্বাভাবিক সবচেয়ে বড় শ্রমঘন খাত হিসেবে। এখন এখানে তিনি যে সমস্যাগুলোর কথা বলেছেন এবং যে সমাধানের কথা বলেছেন সেটির জায়গাটিতে আমার মনে হয় যে আলোচনার দাবি রাখে যে চ্যালেঞ্জটি কতটা ভয়াবহ। উনি বলছেন যে এপ্রিল পর্যন্ত বা আগামী 6 মাস এই ধরনের চ্যালেঞ্জ থাকবে। সেই জায়গাটি দেখবার বিষয় যে কতটুকু চ্যালেঞ্জ আগামী মাসগুলোতে থাকবে। আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে কোভিড এর টিকা যেহেতু ভ্যাকসিন চলে এসছে এবং দেওয়া শুরু হয়ে গেছে, এর ফলে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে বড় বড় দেশগুলোতে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যেটা ওভেন প্রোডাক্টস এর বাজার, যেটির বিজিএমইএ যেটির মূল সদস্যভুক্ত যে সমস্ত কারখানা ওভেন প্রোডাক্টস, সেখানে যেহেতু এখন জো বাইডেন প্রশাসন নতুন ক্ষমতা নিচ্ছেন এবং সেটির কারণে অর্থনীতিতে আরেক ধরনের গতি সঞ্চার হচ্ছে, আমরা সেখানকার শেয়ার মার্কেটে ঘুরে দাঁড়াতে দেখছি। সবকিছু শুনে যেটুকু আমরা আশা করতে পারি যে
যতটা আসলে নেতিবাচক নিচ্ছি ততটা হয়তো না, কিছুটা স্রোত যাবে, কিন্তু অতটা মারাত্মক হয়তো পরিস্থিতি হবে না আগামী দিনগুলোতে। এবং তবে এটা ঠিক যে আমরা কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় যাইনি, এটি আমাদের সকলের জন্য মনে রাখা দরকার। স্বাভাবিক থেকে এখনো নিচে রয়েছি, কিন্তু স্বাভাবিকের একটা প্রক্রিয়াতে রয়েছি আমরা। সুতরাং সেই সাপেক্ষে উনি হয়তো ওনাদের সমস্যাগুলো তুলে ধরতে চেয়েছেন। যে উনি দাবি করেছেন, ওনার যে খোলা চিঠি সেখানে তিনি দাবি করেছেন যে এই দ্বিতীয় লকডাউনের কারণে, উনি স্পেসিফিক বলেছেন দ্বিতীয় লকডাউনের কারণে 5% প্রাইস তারা কমিয়ে এনেছেন এবং ওভেন মার্কেটে তাদের 18% নেগেটিভ চলছে এই মুহূর্তে। সুতরাং এই সময়ে এক ধরনের শ্রমিকদের মধ্যে বা সবার মধ্যেই কিন্তু একটা এই বিশাল করোনার মহামারীর পরে কর্মসংস্থান সৃষ্টির, কর্মসংস্থান হারানোর যে সংখ্যা, সেইখান থেকে এক ধরনের ভীতি দেখা যাচ্ছে। আপনি কি ব্যক্তিগতভাবে সেই ভীতি দেখেন কিনা? আমরা ইতিমধ্যে একটি সার্ভের কাজ শেষ করেছি। আগামী 2-3 সপ্তাহের ভিতরে আমরা সেটি নিয়ে আপনাদের প্রেসের কাছে এবং একটি জাতীয় ডায়ালগ করব। আশা করি সেখানে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ থাকবেন, এমনকি অ্যাসোসিয়েশন প্রতিনিধিরাও আমরা আশা করি থাকবেন। সেখানে আমরা যেটি দেখেছি আগামী 6 মাসের বিজনেসের প্রসপেক্ট কেমন, মানে ভবিষ্যৎ কেমন দেখছেন, এই প্রশ্ন যখন করেছি সেখানে আমরা বড় দুশ্চিন্তা দেখেছি আসলে ছোট উদ্যোক্তাদের ভিতরে। তাও আসলে 15-16% উদ্যোক্তা বলেছেন যে তাদের 6 মাসের ক্ষেত্রে তাদের ব্যবসার কিছুটা অনিশ্চিত রয়েছে। বড় ব্যবসায়ীরা বলেছেন সেই পরিমাণটি আসলে 2% মতো, এবং মাঝারি আকারে উদ্যোক্তারা বলেছেন সেটি 6% মতো। ফলে ছোট উদ্যোক্তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, বড় উদ্যোক্তাদের জন্য আসলে খুব বড় চ্যালেঞ্জ আসলে সেভাবে বোধ করছেন না। তবে এটা ঠিক যে প্রাইসের চ্যালেঞ্জটি রয়েছে এখানে। আমরা এই জায়গাটিতে ওনাদের সাথে একমত যে ব্র্যান্ড বায়ারদের এই জায়গাটিতে তাদের কৌশলগত জায়গায় কিছু পরিবর্তন আনলে আমরা অনেক বেশি উপকার পেতে পারতাম। আমরা দুটো জায়গায় ব্র্যান্ড বায়ারদের কাছ থেকে আমরা পদক্ষেপ চাই। একটি হলো যে আমাদের মতো দেশে যেখানে সরকারি উদ্যোগ সীমাবদ্ধ, সেখানে যাতে ব্র্যান্ড বায়াররা যাতে আমাদের এখানে অর্ডার কমিয়ে না দেয়, অর্থাৎ কোভিড এর আগে যে ধরনের অর্ডার তারা দিতেন ওই রেশিওতে, ওই শেয়ারে তারা যেন আমাদের অর্ডারগুলো অব্যাহত রাখে, এক। এবং দ্বিতীয়ত হলো সম্ভব হলে যাতে তারা প্রাইস না কমান, অর্থাৎ যতটুকু সম্ভব, কারণ এই সময়কালে কিন্তু র ম্যাটেরিয়ালের প্রাইস বাড়ছে, সেই সময় আবার যদি প্রাইস কমানো হয় তাহলে আসলে সেটা চ্যালেঞ্জিং হয়। ফলে সেই জায়গাগুলোতে আমরা ব্র্যান্ড বায়ারদের একটা সহযোগিতা প্রত্যাশা করি এই জায়গাটিতে। ভাই, আপনি বলছিলেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরপরই তাদের নতুন প্রশাসন আসার পরে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে স্টক মার্কেটে। আমি যদি ভুল না করি গত 2 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট খুব ভালো পারফর্ম করছে। কিন্তু প্রশ্নটা এই জন্যই করছি যে গত একদিনে পলিটিক্যাল স্ট্যাবিলিটির হিসাব করলে মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা বাজে সময় পার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রটা সবাই আসলে দেখেছে। এই যে দুইটা ডিফারেন্ট সিনারিও, এইটার কি কোনো স্পেসিফিক মজার কোনো কারণ আছে কিনা? একেবারেই নয়। আসলে দুটো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী অর্থনীতিতে এই ধরনের রাজনৈতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে খুব সাময়িক কিছু প্রতিক্রিয়া সেখানে ফেলতে পারে। তাদের অর্থনীতির ভিত্তি যত দৃঢ়, তাদের গণতন্ত্রের ভিত্তিও অনেক অনেক সুদৃঢ়। সেই জায়গাটিতে এ ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো অনাকাঙ্ক্ষিত এবং সেটি তারা অভূতপূর্ব ঘটনা, এই ধরনের ঘটনা কেউ প্রত্যাশাও করে না, কিন্তু এটি আসলে সেইভাবে তাদের অর্থনীতি এবং গণতন্ত্রের জন্য খুব বড় কোনো হুমকির বিষয় নয়। ফলে আমার কাছে ধারণা যে আগামীতে যখন নতুন প্রশাসন আসবে তখন কিন্তু অর্থনীতিতে একটা বড় বেগ আপনি দেখতে পাবেন। ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই। আজকে পেঁয়াজের দাম ঠিক রাখার জন্য এক ধরনের শুল্ক দেওয়া হয়েছে এবং চালের দাম কমানোর জন্য আমদানিতে শুল্ক কমানো হয়েছে। ডিসেম্বরে একবার আমদানিতে শুল্ক কমানো হয়েছিল, এরপরে এখন 10% আনা হয়েছে। খুব কি বেশি দেরি হলো? মানে যেই উদ্দেশ্যে এটি করা হলো সেটি আসলে প্রিজার্ভ হবে, আলটিমেটলি হবে কিনা আপনি বিশ্বাস করেন? আমার মনে হয় যে আমরা মনে হয় ধীরে ধীরে ঠেকে ঠেকে জিনিসগুলো শিখছি। সেটি হলো যে আমাদের এরকম ভাবে সাময়িক শুল্ক আরোপ এবং শুল্ক প্রত্যাহার এটির প্রয়োজন পড়বে, এবং আগামীতে এটি অনেক বেশি এই ধরনের ইনস্ট্রুমেন্টস গুলো ব্যবহার করা এবং সময় ধরে ব্যবহার করা এবং এগুলোকে উত্তোলন করে ফেলা, প্রত্যাহার করা, এগুলোর প্র্যাকটিস গুলো আমাদের প্রয়োজন হবে, বাড়াতে হবে। যেটি আমরা এই সময়কালে দুটো বিপরীতমুখী ঘটনার জন্য দু ধরনের কার্যক্রম নিতে দেখলাম। যেহেতু আমাদের এখন দেশে দু রকমের জিনিস হচ্ছে, একবার উদ্বৃত্ত হচ্ছে উৎপাদনের এবং আরেকবার ঘাটতি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য, আবার কখনো কখনো আমদানির আধিক্যের কারণে আমরা সমস্যায় পড়ছি। আমরা যেটি চাইবো সরকারের কাছ থেকে, এই সিদ্ধান্তগুলো যাতে আরো ত্বরিত এবং সময় নির্দিষ্টভাবে ঠিক সময়ে যেন নেওয়া হয়, দেরিতে যাতে না নেওয়া হয়। অনেক সময় দেরিতে নিলে যেটি হয় এর ফলে একবার ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়,
আরেকবার উৎপাদক ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে ভোক্তা এবং উৎপাদকের স্বার্থ সেখানে সংরক্ষণ করার সুযোগ থাকে। আমরা মনে করি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলে চালের বাজারে ধীরে ধীরে তার একটা ইতিবাচক প্রতিক্রিয়া আমরা দেখব। পেঁয়াজের বাজারে হয়তো কিছুটা সময় লাগবে এই ক্ষতির যে আশঙ্কাটি করছি, তবে চালের বাজারে আমরা এর একটা ইতিবাচক প্রতিক্রিয়া সামনের দিনগুলোতে দেখতে পাবো। যে আপনাকে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সাথে, এবং তার সাথে আমরা আজকের দিনের অর্থনীতির যতগুলো বিষয় আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, যে এই সদ্য সমাপ্ত 2020-এ এসে আসলে আমরা এক ধরনের আরএমজিতে এক ধরনের উদ্বেগ বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে পেঁয়াজ এবং চালের বাজার, এই দুটি জায়গা থেকেই শুল্ক প্রত্যাহার এবং শুল্ক দেওয়া এবং অভ্যন্তরীণ রাখার ব্যবস্থা করা হয়েছে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এক বাক্যে কিছু বলতে চান আজকে সামগ্রিক আলোচনা নিয়ে। আমি মনে করি যে গার্মেন্টস সেক্টরের ব্যাপারে সরকার সবসময় সংবেদনশীল, এবং আমাদের সেটি থাকাই প্রয়োজন। তার কারণ হচ্ছে সবচেয়ে বড় খাত, এবং এই খাতটি যদি স্মুথ ভাবে আগাতে পারে, পুনরুদ্ধারের দিকে যেতে পারে, তাহলে অর্থনীতির অন্য অনেকগুলো খাতে তার ইতিবাচক প্রতিক্রিয়া পড়ে। সুতরাং আমার সেই জায়গাটির কথা বিবেচনা করে যে সমস্ত অনুরোধগুলো রাখা হয়েছে, তার যেগুলো সম্ভব বিবেচনা করা, আমার মনে হয় যে সরকার সেগুলো হয়তো বিবেচনা করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খন্দকার ডক্টর গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে সংযুক্ত ছিলেন এই পুরোটা সময়, এবং আজকের দিনের অর্থনীতির যে বড় বড় খবরগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে এক নজরে চট করে জানিয়ে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে বেশ কিছু পয়েন্ট ছিল, সেখান থেকে আমরা 2-3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পুরো এই 12 বছরের ক্ষমতায় থাকার, এক যুগের যে ক্ষমতায় থাকা, সেই ক্ষমতায় থাকা তার নানা পথ চলার এবং সরকার যে ধরনের উন্নয়ন প্রকল্প নিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছে। সেই সাথে তিনি এই মুহূর্তে যেহেতু একটা মহামারী কাল আমরা পার করছি, সেই মহামারী কালের ক্ষেত্রে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব টিকা আনা হবে, এবং সেটি ফ্রন্টলাইন ফাইটার যাদেরকে বলা হয়, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তাদেরকে আসলে আগে এই টিকা প্রদান করা হবে, এবং শেষে দলে দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। এই বিষয়ে আমাদের সাথে আজকে যোগ দিবেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তিনি ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে, বলা হচ্ছে যে এই দীর্ঘ পথ চলায় দলের ভেতর এবং দলের বাইরে যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতিবাজ রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান আওয়ামী লীগ নিবে। এই অবস্থানে মানে এই যে এটি আমরা প্রায়শই শুনি, এই বক্তব্যটি মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই দিয়ে থাকেন দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি যে রিসেন্ট সময়ে অনেকগুলো কর্মকাণ্ডই কিন্তু গণমাধ্যমের সামনে উঠেছে এবং অনেকগুলোর বিচার হচ্ছে। এই বিষয়ে আপনাদের দলেরও অনেকে জড়িয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলে রাখি, আমি আসলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। আমি যেটি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের জন্য আশীর্বাদ, আমাদের বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ভেতরে যে আদর্শ, যে চেতনা, সেই চেতনা নিয়ে তিনি এগিয়ে গিয়ে দেশকে কোথায় নিয়ে গেছেন আমার নতুন করে বলতে হবে এটা আমি মনে করি না। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাংবাদিক, সকল পেশাজীবী শ্রেণীর মানুষ বিশ্বাস করে বাংলাদেশকে আজকে তিনি কোথায় নিয়ে গেছেন এবং আগে কোথায় ছিল, 2008 পূর্ববর্তী কোথায় ছিল এবং আজ বাংলাদেশ কোথায়, এবং এর ধারাবাহিকতা রক্ষা করবার জন্য যারা এই ক্ষমতা বা একটু জৌলুসময় সময়কে ধারণ করে, নেতিবাচক সময় নিজের ভিতর ধারণ করে যারা একটু পথ চলতে চেয়েছিল, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে মোকাবেলা করছেন এবং তাদের বিরুদ্ধে তার যে জেহাদ এবং তার আদর্শের অনুসারী হিসেবে আমাদের যে জেহাদ, সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই যুদ্ধটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এই উন্নয়ন, অগ্রগতি এবং বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ক্ষেত্রে। সে যে দলেরই হোক, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা
ব্যবস্থা নিচ্ছেন। যদি আমি আপনার কাছে একটু জানতে চাই, আমি আপনাকে থামিয়ে একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই মুহূর্তে অনেক তরুণ একজন নেতা হিসেবে প্রতিনিধিত্ব করছেন, তরুণদের বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতিনিধিত্ব করছেন। আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনা আসলে উঠে আসার পরে সেটি নিয়ে আলোচনা হয়, সেখানে বহিষ্কার হচ্ছে বা সেখানে শুদ্ধি অভিযানের বিষয়টি আসছে, কিন্তু আপনি এখন যেই পদটিতে মানে অবস্থান করছেন এবং সেই পদে থেকে আপনি আপনাদের দলের ভিতরে যে লিস্ট করা বা আপনাদের দলের ভিতরে যে দুর্নীতিবাদ যদি কেউ থেকে থাকে সেটি বের করা, সেটি কি যুবলীগ কি করছে? মানে আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি যে আদর্শের কথা বলছেন সেটি কতটুকু মেইনটেইন করতে পারছেন বা পারছেন না, সেটি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে পূর্ণাঙ্গ কমিটিটি হয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন যে যারা এই কমিটিতে স্থান পেয়েছেন, আমাদের সংগঠনের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, এই দুইজন ব্যক্তি বিগত প্রায় 9 থেকে 10 মাস যারা কমিটিতে স্থান পেয়েছেন, তাদের প্রত্যেকটি জীবনাচরণ, তাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে, ধাপে ধাপে, জীবনের বাঁকে বাঁকে কোথায় কি করেছেন প্রত্যেকটি চুলচেরা বিশ্লেষণ করে তারপরে তাদেরকে কমিটিতে স্থান দিয়েছেন। যার কারণে যারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন তাদের নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো বিতর্ক হয়নি, এবং বলা হচ্ছে, এবং গুণীজনরা বিভিন্ন কলামে বিভিন্ন টকশোতে বলছেন যে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যে যুবলীগ এসেছে সেই যুবলীগ কিন্তু ক্যাসিনো মুক্ত যুবলীগ, সেই যুবলীগ কিন্তু চাঁদাবাজ মুক্ত যুবলীগ, সেই যুবলীগ কিন্তু দেশরত্ন শেখ হাসিনার আগামী বাংলাদেশ গড়বার জন্য যে যুব শক্তি প্রয়োজন, সেই যুব শক্তি আজকের এই যুবলীগ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে ভ্যাকসিনের ব্যাপারে, সম্মুখ যোদ্ধাদের ব্যাপারে যেই বিষয়টি বলা হচ্ছে, আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী এবং আপনাদের মানুষের সাথে অনেক বেশি মিশতে হয় এবং সেটি আমরাও মাঠে থেকে আপনাদেরকে দেখি, এবং গত পরশু দিনের আগের দিন যদি আমি ভুল না করি তাহলে আইডিসিআর এর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যারা ফ্রন্টলাইন ফাইটার আছেন এবং যাদের থেকে আসলে ভাইরাসটি সংক্রমণ হওয়ার সুযোগ রয়েছে, যেমন সংসদের যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরও আসলে ভ্যাকসিনের আওতায় আগে আগে আনা হবে। আপনি ব্যক্তিগতভাবে মানে রাজনৈতিক পরিচয় সবকিছুর বাইরে একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে ভ্যাকসিনের এই যে তালিকা, কারণ আমরা প্রথমে তো 3,44,00,000 ভ্যাকসিন পাবো, এটির আসলে ভিত্তিটা আসলে কেমন হলে তরুণদের জন্য, মানে আপনাদের মধ্যে যারা ইয়াং রয়েছেন তাদের জন্য ভালো হয়? আমি প্রথমে বলতে চাই, বিগত 2020-এর মার্চ থেকে যে করোনার প্রকোপ সারা পৃথিবী থেকে শুরু করে আমাদের এই প্রিয় বাংলাদেশে যে প্রকোপ ছড়িয়ে পড়েছিল, তার ধারাবাহিকতায় খেয়াল রাখতে হবে যে ফ্রন্ট লাইন যোদ্ধা ছিল। আপনি ভালো করেই জানেন যে ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ, রাজনীতিবিদ, আমলা থেকে শুরু করে সাংবাদিক বন্ধুদের থেকে শুরু করে যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছে, যারা প্রতিনিয়ত রাজপথে থাকা লাগে, মানুষের পাশে থাকা লাগে, তাদেরকে কিন্তু আগে এই সহযোগিতাটা দিতে হবে। সেই ফ্রন্ট লাইন যোদ্ধাদেরকে সহযোগিতা দেওয়ার পরপরই আমাদের সাধারণ মানুষের মাঝে সেই টিকাটি পৌঁছে দিতে হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, এটি আমাদের সবার অঙ্গীকার, এবং আমার বিশ্বাস সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এমনটি তারা ধারণা করেন বা ধারণা পোষণ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়দেব নন্দী, যুবলীগের প্রচার সম্পাদক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের সাথে যুক্ত থেকে আজকের যে সংবাদটি, প্রধানমন্ত্রীর যে ভাষণটি, সেই ভাষণে তার যে অবস্থান, সেই অবস্থানটি তিনি ব্যাখ্যা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়দেব নন্দী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে আমরা আবারও পরবর্তীতে পাবো। তবে আজকের মতো যেই আলোচনাটি চলছে দর্শক, এই আলোচনাটি আবারও একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে, এবং নিউজ গ্যালারিতে বিরতিতে যাওয়ার আগে আমি দুজন বন্ধুর সাথে পরিচয় করে দিয়েছিলাম। আজকে আমাদের সেটে দুজন বন্ধু রয়েছেন, এবং নিউজ গ্যালারিতে আমরা যে ধরনের বিষয় নিয়ে আলোচনা করি, খেলা, বিজনেস এবং অন্যান্য যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, তার বাইরে আজকে একটু অন্যভাবে নিউজ গ্যালারিতে সাজানো হয়েছে। এবং এর সাথে আমাদের সাথে রয়েছেন অনিমেষ রয় রয়েছেন। অনিমেষ রয়কে অনেকেই ফেসবুকের বদলতে, ইউটিউবের বদলতে ইতিমধ্যেই চিনেন, বিশেষ করে গানের বাইরেও গানের যে গায়কের যে স্টাইল, সেটির জন্য। আমাদের সাথে মোহাম্মদ সাইদুজ্জামান রয়েছেন, তার সাথে বাজাবেন। দুজনই কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন আছেন, একজন ছিলেন। সিনিয়র জুনিয়র একটা মিল আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। ময়মনসিংহের ছেলে দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেহেতু রাত বেশ হয়েছে, আমরা আপনার গল্প করব, আপনাদের গল্পগুলো শুনবো।
তার আগে আমরা একটু গান শুনি, আমরা কিসের গান শুনবো, কার গান শুনতে চাই? আমি এখন একটি লালন সাইজির গান করছি। ওকে, ঠিক আছে, শুরু হোক। বাংলার গান হবে, সাইজির গান হবে না কি হবে? শুরু করা যাক। ওরে বিধি হায়রে বিধি, ও বলিও রে বিধি হায়রে বিধি, ওরে তোর মনে কি হাই ছিল, ওরে সমুদ্র কিনারে বসে জল বিনে চা তোকে মরল, ওরে বিধি হায়রে বিধি, ওরে বিধি হায়রে বিধি, তোর মনে কি ছিল, সমুদ্র কিনারে বসে জমিনে চা তোকে মরল, সমুদ্র কিনারে বসে জমিনে চা তোকে মরল। ঘন দিনে বাড়ি খাই না চা তো কোনো বাড়ি, নব ঘন দিনে বাড়ি খাই না চা তো কোনো বাড়ি, নব ঘন দিনে বাড়ি খাই না চা তো কোনো বাড়ি, চাতকের প্রতিজ্ঞা ভারী, চাতকের প্রতিজ্ঞা ভারী, যাই যদি প্রাণ সেও তো ভালো, সমুদ্র কিনারে বসে জল দিনে চা তোকে মরল, সমুদ্র কিনারে বসে জল দিনে চা তোকে মরল। চাতক থাকে মেঘের আসে, মেঘ বারিশে অন্য দেশে, চাতক থাকে মেঘের আসে,
বারিশে অন্য দেশে বলো চাতক বাঁচে কিসে বলো চাতক বাঁচে কিসে কোষ্ঠাগত প্রাণাকুল সমুদ্র কিনারে বসে জল কিনে চা তোকে উড়ল সমুদ্র কিনারে বসে জল কিনে চা তোকে উড়ল ওরে লালন বলে ওরে ওই হইল মোর ভজন সাধন লালন বলে ওরে রেম ওই হলো মোর ভজন সাধন লালন বলে ওরে রেম কই হলো মোর ভজন সাধন দিনে শ্রীনাথ সাইদিন চরণ দিনে শ্রীনাথ সাইদিন চরণ তাহিতে জীবন বৃথা গেল সমুদ্র কিনারে বসে জল দিনে চা তোকে উড়ল ওরে বিধি হাই রে বিধি ওরে বিধি হাই রে বিধি তোর মনে কি হায় ছিল সমুদ্র কিনারে বসে জল দিনে চা তোকে উড়ল সমুদ্র কিনারে বসে জল দিনে চা তোকে উড়ল সমুদ্র কিনারে বসে ওরে জল দিনে চা তোকে উড়ল বাহ, অসংখ্য ধন্যবাদ। সমুদ্র কিনারে বসে। আচ্ছা, জানতে চাই যে দুজনের একসাথে পারফর্ম করা নিশ্চয় অনেকবার করেছেন একসাথে দুজন, আপনি সিনিয়র এবং আপনি জুনিয়র, ক্যাম্পাস থেকে একসাথে একজনের গায়কী দেখে পছন্দ হওয়া এই জন্য কাজ করা নাকি জাস্ট এমনি একসাথে এক্সপেরিমেন্ট করা? সম্পর্কটা আগে মানে খুব ভালো হয়ে গেছে, মানে আত্মার মিলটা বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আত্মার একসাথে মিলটা করতে বেশি করতে 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 আমি একটু ময়মনসিং এর গল্প শুনতে চাই আপনাদের কাছে। ময়মনসিং এ আপনারা দুজন কিভাবে আবার গান গাওয়ার দিকে আগ্রহটা কিভাবে? গান গাওয়ার আগ্রহ, আমার আব্বা গান করেন। পরিবার থেকেই? আপনার? হ্যাঁ, একই রকমই। পরিবার আমার বাড়ি থেকেই আমার মা, দাদু, ইভেন আমি হচ্ছে হাজং সম্প্রদায়ভুক্ত। আচ্ছা আচ্ছা। তো আমাদের একটা নিজস্ব ঐতিহ্য আছে, তো সেগুলো দেখিয়ে গান বাজনার যে একটা বিষয়টা পার্টটা, ওইটা টোটালি আমাদের ফ্যামিলিতে একটা মানে ভালো একটা প্রভাব ছিল। আচ্ছা আচ্ছা। আমার দাদু গান লেখেন, আমার কাকা আঙ্কেল উনিও গান লেখেন, মাও গান করেন, বাবাও গান করতেন, মানে ফ্যামিলি মোটামুটি ভাইরা সবার মধ্যে আসলে গানের একটা স্রোত ছিল। ছোটবেলা থেকে ওই পরিবেশে বড় বড় হওয়া। বাসা সবাই প্রচন্ড রকম সাপোর্ট দেয় তাকে। আচ্ছা আচ্ছা, না তা অবশ্যই পরিবারের আসলে সাপোর্ট ছাড়া আসলে যে কারোর জন্য এটা ঘটে যায়। আমরা এখন কি গান শুনবো? একটা ধামাইল গান গাই সিলেট অঞ্চলে। জি।
স্কেলটা জি জি এটি হচ্ছে ধামাইল গানের বিশেষত্ব হচ্ছে এটা একদম মানে বিয়ের সময় আমাদের সিলেট অঞ্চলে, তারপরে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে এগুলো বিয়ের সময় অনেকটা বিয়ের গীত বলে যেটাকে, এটাকে অ্যাকচুয়ালি ধামাইল গান ওইরকম একটা অংশ। সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। ও শামের বাসি বিনো দিয়াগোস ওই নাকালার বাসি শামের বাসি বিনো দিয়াগোস ওই নাকালার বাসি শামের বাসি বিনো দিয়াগোস ওই নাকালার বাসি এই বাসি না হয় করলো বাসে রাগা রে বাসি না হয় করলো বাসে রাগা ওরে নাম ধরিয়া বাজাই বাসি কলঙ্কিনী রাধা রে নাম ধরিয়া বাজাই বাসি কলঙ্কিনী রাধা
আয়োজনে রয়েছে এবং আমাদের সাথে দুজন বন্ধু রয়েছেন, আমাদের সাথে অনিমেষ রয়েছেন এবং সাইদুজ্জামান সুমন রয়েছেন। অনিমেষ, আপনার কাছে জানতে চাই, আপনাকে ফেসবুকে অনেকেই আপনার বেশ কিছু গান ভাইরাল হতে দেখেছে এবং আমি নিজেও শুনেছি আপনার বেশ কিছু গান, এবং কালকে যখন আপনার সাথে গল্প হচ্ছিল অনেকেই আমরা ফেসবুক লাইভে যখন গিয়েছিলাম অনেকেই আপনার গান শোনার জন্য অপেক্ষা করছিলেন। আমি একটু জানতে চাই, আপনার তো টিভিতে এই প্রথম দুজন পারফর্ম করছেন, আমি করেছি। টিভিতে আপনি পারফর্ম করেছেন, আপনি শিল্পী হিসেবে টিভিতে প্রথম পারফর্ম করছেন, টিভিতে পারফর্ম করতে কেমন লাগছে, মানে পারফর্ম করে আপনার কেমন লাগছে? ফার্স্ট অফ অল প্রথম দিকে একদমই নার্ভাস ছিলাম বিষয়টা, যে প্রথম দিকে আসলে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি, তো সেদিক থেকে একটা নার্ভাস ছিল, কিন্তু আসার পর আস্তে ধীরে মানে বোঝা যাচ্ছে যে না, করা যাবে, ভালো লাগছে। আর বিষয়টা টিভিতে গান করার বিষয়টা নিয়ে আসলে এটা নিয়ে অনেক খুশি, আমার ফ্যামিলিও অনেক খুশি। আমি যদি ভুল না করি এবার আমাদের ঈদের প্রজাপতি ঈদ আনন্দেও আপনি ছিলেন। ওটা মানে লাইভ ছিল। হ্যাঁ, কিন্তু আপনি আমরা অনলাইনে যুক্ত ছিলেন, প্রথম আপনি টেলিভিশন স্ক্রিনে, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলাম, মানে একটু মানে ভিতরে তো ছিল, কিন্তু সবাই এত আন্তরিক এখানে ভিতরে সবাই, মানে না অবশ্যই সেটা আর মানে পরে বোঝা যায়নি আসলে। আচ্ছা, আমরা এখন কি গান শুনবো? এবার আমি একটা নিজে সুর করে গান করব। মৌলিক? হ্যাঁ মৌলিক। আচ্ছা, আমরা তাহলে টিভিতে ফার্স্ট অনিমেষের শো, একটা মৌলিক গান শোনা যাক। হিরক মুশফিক স্যারের লেখা গানটি। আচ্ছা ঠিক আছে। একদম তাল ছাড়া। লোক দেখানো প্রীতিয়া কথার ফুল ঝুরি, ওরে তোমারে দিলাম না তাই দিলাই পর করি, ও বন্ধুরে বন্ধুরে ওরে তোমারে দিলাম না তাই দিলাই পর করি। কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানের মন, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানের মন, ওই আমার মনের মধ্যে অজান ব্যথা, আমি কার কাছে কই রে, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানের মন, ওই আমার মনের মধ্যে অজান ব্যথা, আমি কার কাছে কই, ওরে ঘুমে ধরা প্রেম নাই বা দিলাম থাকা মারি রে বন্ধু, ঘুমে ধরা প্রেম নাই বা দিলাম থাকা মারি, অন্তরে অন্তর মিলিলে কিসের নিষ্কুরি রে বন্ধু, অন্তরে অন্তর মিলিলে কিসের নিষ্কুরি, ও বন্ধুরে বন্ধুরে ওরে তোমারে দিলাম না তাই দিলাই পর করি। তোমার আমার প্রীতি থাক দূর আকাশের নীলের বন্ধু,
তোমার আমার প্রীতি থাক দূর আকাশের নীলে, ওই দূরের সরুজ হয়ে থাকো, নয় রোদটা শুধু দিলের বন্ধু, তোমার আমার প্রীতি থাক ওই দূর আকাশের নীলে। বলি দূরের সরুজ হয়ে থাকো, না হয় রোদটা শুধু দিলে, জানিবা মন হয়ে সাধ্য কি আর চাঁদটা কেমনে ধরি রে বন্ধু, মন হয়ে সাধ্য কি আর চাঁদটা কেমনে ধরি, ওরে তুমি তো অথই সমুদ্র, আমি জলের নদীর বন্ধু, তুমি তো অথই সমুদ্র, আমি জলের নদী। ও বন্ধুরে বন্ধুরে তোমারে দিলাম না তাই দিলাই এ বন্ধু, তোমারে দিলাম না তাই দিলাই পর করি এ বন্ধু, তোমারে দিলাম না তাই দিলাই পর করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে যখনই আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাকে আসলে খুব মুগ্ধ আপনার উপরে, প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি যেটি হচ্ছে যে আপনার গায়কিতে একটা আলাদা ঢং আমরা দেখতে পারি এবং সবাই এটা নিয়ে খুব আলোচনা করছে, কিন্তু এই যে গানটাকে আত্মস্থ করা, এই আত্মস্থ করার পথটা নিশ্চয়ই একেবারে সোজা ছিল না। আমি যদি বলি যে আপনি যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছেন সেই ইনস্ট্রুমেন্টটা আমাদের না, কিন্তু আপনি আমাদের সুর করছেন, এটি কেন? এটি হচ্ছে আসলে একটা বিষয় হচ্ছে, আমি আসলে বেসিক্যালি যে বিষয়টা মানে যে আমার পড়াশোনার দিক থেকে প্রথম দিক থেকে আমি মানে একটু ব্যান্ডের দিকে ধাবিত ছিলাম। আচ্ছা, তো ওই টাইপের একটু গান করতাম, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার পর থেকে আমাদের একটা এত বড় সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে, আমাদের কালচার আছে, তো সেই বিষয়ে যখন লোকগানগুলো যখন শুনতে যাই, এগুলো যখন আত্মস্থ করতে যাই, যখন চিন্তা করি এগুলো নিয়ে, তখন ভাবি যে এটা থেকে আরো কিছু বেটার হতে পারে না, আমার কাছে মনে হয় সত্যি। তা তো অবশ্যই ভাই, সেদিক থেকে হ্যাঁ, সেই জিনিসটা একটা, তো সেই জায়গা থেকে একটা বয়সের একটা ব্যাপার থাকে, যে বয়সে আমরা গান করছি এখনের জেনারেশন যে ধরনের গান শুনে, আসলে লোকসঙ্গীত কিন্তু এখন শুনছে, কিন্তু কিছু বছর আগেও কিন্তু এরকম ভাবে শোনা হতো না। তো সেই জায়গা থেকে আমার ইনস্ট্রুমেন্টটা ছিল যে আমি গিটার প্লে করতাম আগে টুকটাক, তো সেই জায়গা থেকে এটা দেখলাম যে খুব ভালো লাগছে, ইনস্ট্রুমেন্টটা ভালো হলো। তো এই জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে, আমি ক্যাম্পাসে যখন ঘোরাঘুরি করতাম দেখতাম সবাই ইউকুলেলে বাজাচ্ছে, আর ইভেন তারাও দোতারার মতোই বাজাচ্ছে। তো আমি দোতারা এখনো বাজাতে পারি না, তো সেটা শেখার খুব ইচ্ছে। তো সেটা যেহেতু পারি না, গান তো পারি, লোকগান করছি আমি, কিন্তু কি করা যায় ভাবলাম যে এটাতে তো ভালোই আসে, দেখি চেষ্টা করে। তার মানে একটা বিদেশি ইনস্ট্রুমেন্টে একটা দেশি দোতারা আনার চেষ্টা থেকে আপনার ইউকুলেলে আসা। আমার যারা এই অনুষ্ঠানটি আসলে সার্বিকভাবে দেখছেন, টেকনিক্যালি দেখছেন, তাদের এখান থেকে আমাকে বারবারই আসলে বিভিন্ন গানের অনুরোধ আসছে এবং সবাই বলছে যে গান শুনতে চাই। এবার কি গান শুনবো? এবার হচ্ছে একটা লালনের গান করি। ও যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, ওরে জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। শোনাই এলো ভেজ বলি, লবে না কেউ কান্নের ঝুলি, শোনাই এলো ভেজ বলি, লবে না কেউ কান্নের ঝুলি, তরবাত রাখো বলি, তরবাত রাখো বলি, তোরে খেলে নাহি দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আমির ফকির এক হয়ে ঠায়, সবার পাওনা পাবে গো সবাই, আমির ফকির এক হয়ে ঠায়, ওরে সবার পাওনা পাবে সবাই, আশরাফ বলিয়া রে হায়, আশরাফ বলিয়া রে হায়, হবে কেহ নাহি পাবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। ওরে ধর্মকুল গোত্র জাতি, তুলবে না গো কেহ জিগির, ধর্মকুল গোত্র জাতি, তুলবে না গো কেহ জিগির, কেদে বলে লালন ফকির, কেদে বলে লালন ফকির, কেবলে দেখায় দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।
অনিমেষ, আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে রয়েছে এবং আমরা যদি আপনাদের দুজনের ব্যক্তিগতভাবে কোনো কিছু বলবার থাকে, মানে কোনো কিছু বলবার বলতে এই আয়োজনটা আপনার কেমন লাগলো সেটা যদি বলতে থাকে এক বাক্যে একটু ছোট করে বলতে হবে। আমরা চাই দর্শক যারা দেখছেন তারা আপনাদের গানটা, যেহেতু আপনার প্রথম টিভি শো, আমি চাই যে গানটা তারা আপনার উপভোগ করুক কথার থেকেও। হ্যাঁ নিশ্চয়ই। তো এখানে আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাই এটিএন নিউজ চ্যানেলকে। আর কিছু কিছু মানুষ আছেন যাদের জন্য এই পর্যন্ত আসতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের না হলে হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না। আর সেই জায়গায় সবচেয়ে বেশি যারা মানে ভূমিকা রাখেন তারা হচ্ছেন আমার শ্রোতা দর্শক যারা আছেন, তাদের জন্য এই পর্যন্ত আসা, তাদের ভালোবাসা, তারা আমাকে গ্রহণ করেছেন। আশা করি আজকে একদমই প্রথম আমার শো, তো সে জায়গায় অনেকটা ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো আমার দর্শক আমাদের শুভকামনা থাকলো যে আপনার এরকম অনেক শো হোক এবং আপনারা অনেক শোর মাঝেও আমাদের সাথে আসবেন, আপনাদের গান আমরা উপভোগ করতে পারবো। শেষ গানটি আসলে কোন গানটি দিয়ে শেষ করতে চাই? শেষ গানটি হচ্ছে যে গান দিয়ে আমার পরিচিতি লাভ, সেই গানটি গাচ্ছি, কলিজা। এই গানটি এই মুহূর্তে আমি যদি ভুল না করি তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু তুলনা করা যায়, কারণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে যা ঘটলো এই কদিনে উৎসর্গ করা যায়। জিতে গেলাম। ওরে যার জন্য করবাই চুরি সে চোর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাইবে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। যার জন্য করবাই চুরি চোর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাইবে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। যারে তুমি বিশ্বাস কইরা মুখে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা। যারে তুমি বিশ্বাস কইরা মুখে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা। দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে ছুরি মাইরা আছে, ওরে দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে ছুরি মাইরা আছে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কইছে। দর্শক
দর্শক অনিমেষ এবং শামসুজ্জামান সুমন আমাদের সাথে রয়েছেন এবং এই গান চলবে। এই গান চলার ফাঁকেই আমি আমার বিদায়টা নিয়ে নিলাম। কালকেও ঠিক একই সময় হাজির হব এবং সংবাদ এবং বিশ্লেষণ আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত শুভকামনা থাকলো। আমরা অনিমেষের গান শুনতে শুনতেই আজকের নিউজ গ্যালারি এখানে শেষ করবো। আশা দিব সব দিব তোমার আরো মিষ্টি কথা, তোমারে বুঝাইব পরে তোমার কত যে মমতা। ওরে আশা দিব সব দিব তোমার আরো মিষ্টি কথা, তোমারে বুঝাইব পরে তোমার কত যে মমতা। তোমার দরিয়ায় নাও ডুবাইব ওরে, সুযোগ তোমার দরিয়ায় তোমার নাও ডুবাইব। ও মানুষ আছে কলি যাব না কইরাও দিলে তৈব লবণ তোমায়